বেলারুশের রাজধানী মিন্স্ক থেকে মাত্র ৭২ কিলোমিটার দূরে চলছে ভয়ঙ্কর দৃশ্য। সুখোই 34 বোমারু বিমানের গাইডেড বোমা লক্ষ্যভেদ করছে, আকাশ জুড়ে গোলাগুলি। হেলিকপ্টার গানশিপ আকাশে চক্কর দিচ্ছে, ড্রোন ক্ষয়ক্ষতির ছবি পাঠাচ্ছে। এটি বাস্তব যুদ্ধ নয়, জাপাত 2025 নামের মহড়ারই অংশ। রাশিয়া বেলারুশের ওয়েস্ট 2025 মহড়া যেন কেবল অনুশীলন নয়, পশ্চিমের জন্য সুস্পষ্ট বার্তা। পোল্যান্ড ইতোমধ্যেই সীমান্ত বন্ধ করেছে, মহড়াকে বলছে অতিরিক্ত আগ্রাসী। এর বিপরীতে বেলারুশের দাবি 23 দেশের সামরিক পর্যবেক্ষকদের সরাসরি উপস্থিতিতে পুরো মহড়া স্বচ্ছতার মধ্যেই হচ্ছে। মহড়ার বিস্ফোরণ আর গোলাগুলির শব্দ যেন স্পষ্ট বার্তা দিচ্ছে, ইউরোপ ও পশ্চিমা দেশগুলোকে সতর্ক করা হচ্ছে, মস্কোর সঙ্গে সংঘাত নিরাপদ নয়। তবে বেলারুশের দাবি, এই মহড়া কেবল আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা শক্তিশালী করতেই আয়োজন করা হয়েছে। ইউক্রেনের পূর্ব সীমান্তে উত্তেজনা আরও তীব্র হয়েছে। বিলোজেরৎ শহরের রাস্তায় এখন দেখা মিলছে সাদা আর্মার্ড পুলিশের ভ্যান, যা রুশ এফপিভি ড্রোনের আক্রমণ ঠেকাতে তৈরি। একসময় যেখানে জনসংখ্যা ছিল প্রায় 16,000, সেখানে এখন অবশিষ্ট মাত্র 7 শতাধিক বাসিন্দা। হাসপাতাল ও ব্যাংক বন্ধ, বেশিরভাগ বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত। ড্রোন হামলার মাঝেও স্থানীয় পুলিশ নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এক নারী তল্লাশি দলের সঙ্গে যোগাযোগ করলেও নিজের সম্পত্তি সঙ্গে নিতে পারেননি। পরে আরেকটি দল সেগুলো সরিয়ে নেবে বলে জানানো হয়েছে। শহরের বেশিরভাগ প্রবীণ এখনো ঘরেই রয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে সেখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তারা। স্লোভিয়ানস্কে শাহেদ ড্রোনের ফ্লাইং মোপেড হুমকি এখন নিত্যদিনের ঘটনা। রাত নামলেই বাসিন্দারা জানেন যে কোনো মুহূর্তে আকাশ থেকে আক্রমণ হতে পারে। তবু শহর ছাড়তে চান না অনেকে। স্থানীয় এক দম্পতি নার্দিয়া ও ওলেহ মোরোজো থাকেন ছেলের কবরের কাছে। তাদের একমাত্র ছেলে শারহি 2022 সালে স্লাভতোভে যুদ্ধে মাত্র 29 বছর বয়সে নিহত হন। ক্যান্সার সার্জারির পর নিরাপদ আশ্রয় না পেয়ে ওলেহ জায়েৎস এখন অন্য শহরে আশ্রিত। স্বামীর সঙ্গে তিনি সড়কের ধারে সামনের যুদ্ধরেখা থেকে মাত্র 2 কিলোমিটার দূরে দিন কাটাচ্ছেন। হাসপাতালের বিল মেটাতে তাদের সব সঞ্চয় শেষ হয়ে গেছে, আর চারপাশে প্রতিদিনই চলছে বোমা হামলার ধ্বংসযজ্ঞ। একই সময়ে ইয়ারোভা শহরে সাম্প্রতিক এক হামলায় 24 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। স্থানীয় প্রশাসন একে সরাসরি সন্ত্রাসী হামলা বলে আখ্যা দিয়েছে। বেলারুশ রাশিয়ার যৌথ সামরিক মহড়া এবং ইউক্রেন সীমান্তে রুশ হামলা ইউরোপ জুড়ে নতুন রাজনৈতিক উদ্বেগ তৈরি করেছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ক্রমাগত হুমকি ইউরোপের সাধারণ মানুষের জীবনে যুদ্ধের ছায়া ফেলছে। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়েছে একটি টাওয়ার, যা স্থানীয়দের মতে প্রতিরোধ আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ইসরায়েল বলছে হামাস ওই স্থাপনাটি ব্যবহার করছিল। হামলার পর বহু মানুষ শহর ছাড়তে বাধ্য হয়েছেন। শহরের সবচেয়ে উঁচু আবাসিক ভবন আল গাফরি হাই রাইজ ধ্বংস হয় গাজার আকাশে ধুলো ও ধোঁয়া উঠতে শুরু করে। গাজাবাসীর মধ্যে আতঙ্কের ছায়া নেমে আসে। জাতিসংঘের বিশেষ দূত বলছেন ইসরায়েল ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক শহর ছাড়তে বাধ্য করছে। ইসরায়েলি চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়েছে শহরের উত্তর ও পশ্চিম অংশে ব্যাপকভাবে বিমান হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহে ফিলিস্তিনের জেইতুন এলাকায় 1500-র বেশি বাড়ি ও বহুতল ভবন ধ্বংস হয়ে শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র কয়েক সপ্তাহে 50-টির বেশি বহুতল ভবন ধ্বংস হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাতস হামলার পর জানিয়েছেন ওই গুরুত্বপূর্ণ ভবনটি গাজার সেই অবকাঠামো যেখান থেকে হামাস তাদের কার্যক্রম চালাতো। তবে ভবনটি এই সংগঠন ব্যবহার করেছিল এমন কোনো প্রমাণ দেখাতে পারেননি তিনি। চলমান 23 মাসে ইসরায়েল বারবার আবাসিক এলাকা, স্কুল ও হাসপাতালকে লক্ষ্যবস্তু করেছে, এমন খবর মেলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর পাতায়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মাত্র একদিনে 51 জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে 6 বছরের যমজ শিশু এবং 3 জন সাংবাদিক। এই ঘটনায় নিহত সাংবাদিক ও মিডিয়া কর্মীর সংখ্যা এখন প্রায় 280 ছাড়িয়েছে।
আল মাওয়াসি এলাকায় আসা মানুষও নিরাপদ নয়। সেখানে চরম দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা জনজীবন বিপর্যস্ত করেছে। ইসরায়েল মানবিক সহায়তা মিশনের অনুমোদনে বাধা দেওয়ার পাশাপাশি খাবারের জন্য অপেক্ষা করা অন্তত 5 জনকে হত্যা করেছে বলে অভিযোগও রয়েছে। এর আগে 22 আগস্ট ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি উত্তর গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করেছিল। গাজার বাস্তুচ্যুতরা জানাচ্ছেন তারা কখনো ফিরে আসতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ছেড়ে যাওয়ার পথে তারা বিপদ, প্রতিবন্ধকতা এবং মৃত্যুর আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন। জাতিসংঘের দূত আলবানিজে জানিয়েছেন এই গণহত্যা সম্পূর্ণরূপে কোনো শক্তিশালী রাষ্ট্রের সহায়তা ছাড়া সম্ভব নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েলের দায় নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখা প্রয়োজন। ফিলিস্তিনিদের ওপর চলমান তীব্র হামলা ও মানবিক সংকট বিশ্বকে সতর্ক করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়, মানবিক সংস্থা এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এখন কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ পাচ্ছে। এখন সময় এসেছে ফিলিস্তিন ও পুরো মধ্যপ্রাচ্যের মানুষের নিরাপত্তা এবং মৌলিক জীবনধারার জন্য আন্তর্জাতিক সহায়তা জোরদার করার। বিশ্বকে সতর্ক ও সচেতন থাকতে হবে যাতে মানুষের জীবন নিরাপদ ও মানবিক অধিকার সুরক্ষিত থাকে। মধ্যপ্রাচ্যের সংঘাতের মাঝেই চীনকে সরাসরি জড়ালো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। কাতারে হামলার পর এবার চীনের বিরুদ্ধে ইসরায়েল সামরিক অভিযান শুরু করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নেতাদের কাছে নেতানিয়াহু চীনের ওপর তীব্র অভিযোগ তুলে সতর্কবার্তা দেন। চীনের সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ড ইসরায়েলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া অবিলম্বে প্রয়োজন মন্তব্য করেছেন নেতানিয়াহু। চীন ইসরায়েলের বিরুদ্ধে সুসংগঠিত কূটনৈতিক ও রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম, আন্তর্জাতিক সংস্থা এবং অর্থনৈতিক মঞ্চে ইসরায়েলের সমর্থন হ্রাসের চেষ্টা করছে। অভিযোগের সময় নেতানিয়াহু বলেন, ইরান যেমন আঞ্চলিক মিত্রদের ব্যবহার করে ইসরায়েলকে ঘিরে ফেলতে চেয়েছিল, ঠিক তেমনি চীন তথ্য ও রাজনৈতিক যুদ্ধে ইসরায়েলকে ঘিরে ফেলছে। নেতানিয়াহু সতর্ক করেন, এটি শুধু তথ্যযুদ্ধ নয়, এটি একটি সুসংগঠিত পরিকল্পনা যা ইসরায়েলের মিত্রদের দূরে সরিয়ে দিয়ে আন্তর্জাতিক চাপ বৃদ্ধি করতে চায়। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহুর এই হুঁশিয়ারি শুধু কূটনীতি বা বাণিজ্যের সীমাবদ্ধ থাকবে না। চীনের সঙ্গে সামরিক সংঘাতও ইসরায়েলের সম্ভাব্য পরিকল্পনার মধ্যে রয়েছে। মধ্যপ্রাচ্যের জটিল পরিস্থিতিতে ইসরায়েল আগেও হামলা চালিয়েছে। কাতারের হামলার পর চীনের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা এখন ইসরায়েলের নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ। নেতানিয়াহু এর আগে চীনের কৌশলকে ইরানের আঞ্চলিক অবরুদ্ধ কৌশলের মতো উল্লেখ করেছেন। তিনি বলেছেন, চীন তার সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব ও আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণ ও সমর্থন হ্রাস করতে চাইছে। যুক্তরাষ্ট্রে ইসরায়েলের সমর্থন থাকলেও ইউরোপ এবং পশ্চিমা দেশগুলোর তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনিদের জন্য সহানুভূতি বৃদ্ধি পেয়েছে। চীন যদি রাজনৈতিক ও কূটনৈতিকভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, তাহলে ইসরায়েলের মিত্রদের সমর্থন ধরে রাখা কঠিন হবে। বিশ্লেষকরা বলছেন, নেতানিয়াহু চীনের সম্ভাব্য প্রভাবকে আগে থেকে অবমূল্যায়ন করতে চাচ্ছেন না, বরং তাৎক্ষণিক এবং শক্তিশালী প্রতিরোধ তৈরি করতে চাইছেন। নেতানিয়াহুর নতুন হুমকি মধ্যপ্রাচ্যের কূটনীতি এবং নিরাপত্তা পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল চীনের দ্রুত বর্ধমান সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার মোকাবেলায় কৌশলগত হুমকি হিসেবে সামরিক পদক্ষেপের পরিকল্পনা করছে। সাম্প্রতিককালে গাজার ধ্বংসযজ্ঞ ও মধ্যপ্রাচ্যের সংঘর্ষের মধ্যেই এই নতুন দিক নির্দেশনা আন্তর্জাতিক মিডিয়া ও কূটনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
চীনের বড় মুদ্রাস্ফীতি, প্রযুক্তিগত ক্ষমতা এবং সামরিক আধিপত্য ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাই নেতানিয়াহু মনে করছেন চীন আক্রমণ করতে ইসরায়েলকে আরও সামরিকভাবে ভাবতে হবে। বিশ্লেষকরা বলছেন, যদি ইসরায়েল চীনের সামরিক অভিযান চালায় তবে এটি কেবল চীনের ওপর প্রভাব ফেলবে না, পুরো আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি অচল করে দিতে পারে। চীনের প্রতিক্রিয়া, মার্কিন ও রাশিয়ার সম্ভাব্য অবস্থান এবং আন্তর্জাতিক কূটনীতির প্রতিক্রিয়া ইসরায়েলের পরিকল্পনাকে আরও জটিল করে তুলবে। তবে চীন আক্রমণ করলে ইসরায়েলও ছাড় পাবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের সামরিক শক্তির কাছে ইসরায়েল কোনোভাবে অবস্থান করতে পারবে না, এমনটাই ধারণা যুদ্ধ বিশ্লেষকদের। ইসরায়েল চীন প্রারম্ভিক দ্বন্দ্ব বিশ্বের রাজনৈতিক প্রেক্ষাপটে বড় সংকটের সূচনা করতে পারে। মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল এবং বহুগুণ বিস্তৃত করার সম্ভাবনা রয়েছে। আন্তর্জাতিক মহল এখন নজর দিচ্ছে এই নতুন ও সম্ভাব্য আক্রমণাত্মক পরিস্থিতির দিকে। গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনার বড় চুক্তি বাতিল করেছে স্পেন সরকার। ইসরায়েলের প্রভাব মুক্ত হতেই স্পেন এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। ইসরায়েলের কাছ থেকে প্রায় 700 মিলিয়ন ইউরো বা 825 মিলিয়ন ডলার মূল্যের রকেট লঞ্চার কেনার একটি চুক্তি বাতিল করেছে স্পেন। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ঘোষণা দেন তার সরকার ইসরায়েলের সঙ্গে অস্ত্র কেনাবেচা বন্ধে আইনি পদক্ষেপ নেবে। গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ ও যুদ্ধবিরোধী চাপের কারণেই স্পেন এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। 2023 সালের অক্টোবর মাসে ইসরায়েলি অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে একাধিক স্প্যানিশ প্রতিষ্ঠানের একটি চুক্তি হয়। ওই চুক্তির আওতায় এলবিটের পালস প্ল্যাটফর্মের ভিত্তিতে তৈরি 12টি সিলাম রকেট লঞ্চার কেনার কথা ছিল স্পেনের। আন্তর্জাতিক নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ IISS এর সামরিক প্রতিবেদন মিলিটারি ব্যালেন্সে এসব তথ্য জানানো হয়েছে। সিলাম রকেট লঞ্চ সিস্টেম অত্যাধুনিক একটি অস্ত্র, যার মাধ্যমে বিভিন্ন ধরনের রকেট হামলা চালানো সম্ভব। এই সিস্টেম থেকে ছোড়া রকেটগুলো প্রায় 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর মাধ্যমে দীর্ঘ পাল্লার কার্যক্রম পরিচালনা করা যায়, যা যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধা দিতে পারে। স্পেনের গ্লোবস আউটলেট জানিয়েছে, বাতিল হওয়া চুক্তির আওতায় এলবিট সিস্টেমসের 76.3 মিলিয়ন ডলার পাওয়ার কথা ছিল। রকেট লঞ্চার সরবরাহের বিনিময়ে এই অর্থ দেওয়ার কথা ছিল স্পেনের। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক অনলাইন প্ল্যাটফর্মে অস্ত্র চুক্তি বাতিলের তথ্য প্রকাশ করা হয়। এরপর ইসরায়েল ও স্পেনের গণমাধ্যমে প্রথমবারের মতো এই সংবাদ প্রচারিত হয়। গাজায় ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে সামরিক সম্পর্ক ছিন্নের পথে হাঁটছে স্পেন। 7 অক্টোবর 2023 থেকে চলমান এই গণহত্যায় এখন পর্যন্ত প্রায় 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই অভিযানকে গণহত্যা বলে উল্লেখ করেছেন। এই প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে একাধিক অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। এর মধ্যে রয়েছে 337.5 মিলিয়ন ডলারের ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং 325 মিলিয়ন ডলারের আরেকটি চুক্তি, যা রাফায়েল নামক ইসরায়েলি প্রতিষ্ঠানের সঙ্গে হয়েছিল। স্পেনের সংবাদ মাধ্যম লা ভ্যানগার্ডিয়া জানিয়েছে, ইসরায়েলি অস্ত্র ও প্রযুক্তি থেকে সশস্ত্র বাহিনীকে সরিয়ে আনার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। গবেষণা সংস্থা দেলাস সেন্টারের তথ্য অনুযায়ী গাজায় আগ্রাসন শুরুর পর স্পেন ইসরায়েলের সঙ্গে 46টি সামরিক চুক্তি করেছে, যার মোট মূল্য $1 বিলিয়ন বেশি। গত 9 সেপ্টেম্বর স্পেনের সরকারি চুক্তিভিত্তিক প্ল্যাটফর্মে অস্ত্র চুক্তি বাতিলের তথ্য প্রকাশ পায়। একদিন আগেই প্রধানমন্ত্রী সানচেজ ইসরায়েলের সঙ্গে সামরিক লেনদেন বন্ধে আইন প্রণয়নের ঘোষণা দেন। তবে এখনও সরকারিভাবে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া না হলেও গণহত্যাকারীদের বিরুদ্ধে স্পেনের এমন পদক্ষেপ আন্তর্জাতিক মহলে প্রশংসা পাচ্ছে।
ইসরায়েলের দখলদারিত্ব ও নিপীড়নের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে টানা 2 সপ্তাহ ধরে জাতিসংঘ ভবনের সামনে জোরালো প্রতিবাদ জানাচ্ছেন ইহুদি বংশোদ্ভূত বহু মানুষ। জাতিসংঘের 80তম সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে নিউ ইয়র্কের ম্যানহাটনে বিক্ষোভ চলছে, যেখানে ফিলিস্তিনপন্থী ইহুদি ধর্মাবলম্বীরা অংশ নিচ্ছেন। এরই মধ্যে বিশ্বের নানা দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অধিবেশনে অংশ নিতে সেখানে সমবেত হচ্ছেন। এই বিক্ষোভ এমন সময়ে হচ্ছে যেন তাদের প্রতিবাদের বার্তা বিশ্বনেতাদের সরাসরি চোখে পড়ে। গতকাল সোমবারও ইহুদি ধর্মীয় নেতারা গাজা যুদ্ধ বন্ধ ও ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে প্রতিবাদ করেছেন। ইহুদি ধর্মাবলম্বী বহু মানুষ এখানে একত্রিত হয়ে মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে প্রতিদিন জাতিসংঘ ভবনের সামনে বিক্ষোভ করছেন। 9 সেপ্টেম্বর যখন জাতিসংঘ অধিবেশনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়, তখন থেকে 30 জন ইহুদি ধর্মীয় প্রতিনিধি প্রতিদিন এখানে প্রতিবাদ সমাবেশ করছেন। তারা ঘণ্টা বাজিয়ে তাদের অবস্থান স্পষ্ট করছেন এবং হাতে বিভিন্ন ইসরায়েল বিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড ধরে তাদের বিক্ষোভ প্রদর্শন করছেন। এই প্রতিবাদ মূলত গাজায় চলমান সংঘর্ষ এবং ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তাদের কড়া অবস্থান প্রকাশ করে। সাধারণ অধিবেশনের প্রধান অংশ হাই লেভেল জেনারেল ডিবেট 23 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 27 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে বিশ্বের 193টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন এবং গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করবেন। এই অধিবেশন যতদিন চলবে, ফিলিস্তিনপন্থী ইহুদি ধর্মাবলম্বীরা তাদের প্রতিবাদ কর্মসূচি ততদিন পর্যন্ত অব্যাহত রাখবেন। তারা গাজায় চলমান সংকট এবং ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে প্রতিদিন জাতিসংঘ ভবনের সামনে সমবেত হচ্ছেন। গতকাল একজন রাবাই বলেন, জাতিসংঘ ভবনের সামনে তিনি এবং অনেক ইহুদি দাঁড়িয়ে আছেন তাদের পক্ষেই যারা ইসরায়েলের এই যুদ্ধের বিরোধিতা করছেন। তিনি বলেন, নেতানিয়াহু তার স্বার্থে ইহুদি ধর্মকে যুদ্ধ চালানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে চলেছেন, যা ইহুদিদের বিব্রত করছে এবং বিশ্বজুড়ে তাদের বিপদে ফেলছে। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েল বিরোধী বিক্ষোভের কারণে 2024 সাল থেকে এখন পর্যন্ত 3000-এর বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সামাজিক কর্মী মাহমুদ খলিলের গ্রিন কার্ড বাতিলের প্রক্রিয়া শুরু করা হয়েছে এবং অন্তত 300 জনের ভিসাও বাতিল করেছে ট্রাম্প প্রশাসন। তবে জাতিসংঘ ভবনের সামনে চলমান এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ থেকে এখন পর্যন্ত কাউকে আটক করার কোনো খবর পাওয়া যায়নি। ইহুদি ধর্মাবলম্বী এই আন্দোলনকারীরা নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করে যাচ্ছেন। রুশ বাহিনীর আক্রমণাত্মক ড্রোন নিয়ে ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে ইউক্রেন। আধুনিক প্রযুক্তি ও উচ্চগতির সমন্বয়ে তৈরি এই বিধ্বংসী ড্রোনে বিদেশি যন্ত্রাংশ ব্যবহৃত হয়েছে এবং ইলেকট্রনিক যুদ্ধের ক্ষেত্রেও এটি প্রায় অপ্রতিরোধ্য বলে দাবি কিয়েভের। খবরটি ন্যাটো সদস্য দেশগুলোতেও উদ্বেগ সৃষ্টি করেছে। পুতিনের নতুন রণকৌশল কিভাবে সামাল দেবে ইউক্রেন, এ নিয়ে চলছে তীব্র বিশ্লেষণ। আলোচনার কেন্দ্রবিন্দুতে রাশিয়ার সর্বশেষ ড্রোন গেরান 3। দ্রুতগতি, উন্নত নেভিগেশন এবং শক্তিশালী বিস্ফোরকবাহী এই ড্রোন কয়েক মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঘটাতে সক্ষম বলে দাবি করছেন সামরিক বিশেষজ্ঞরা। অনেকে বলছেন এটি ইউক্রেন যুদ্ধের গতি পাল্টে দিতে পারে। গেরান 3 ড্রোন মূলত ইরানি শাহেদ 283 নকশার আদলে তৈরি, তবে এর গতি ও প্রযুক্তি গেরান 2 মডেলকে ছাড়িয়ে গেছে। টার্বোজেট ইঞ্জিন ব্যবহার করে ঘন্টায় প্রায় 370 কিলোমিটার বেগে উঠতে পারে এই ড্রোন। একটানা প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত উড্ডয়নের সক্ষমতাও রয়েছে। বিস্ফোরক ও গোলাবারুদ বহনের ক্ষমতা থাকায় লক্ষ্যবস্তুতে আঘাতের সঙ্গে সঙ্গেই ধ্বংসাত্মক বিস্ফোরণ ঘটাতে পারে। ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের মতে গেরান 3 ড্রোনের নকশা ও ইলেকট্রনিক উপাদান অনেকটাই গেরান 2 মডেলের সঙ্গে মিলে যায়, তবে নতুন সংস্করণে স্যাটেলাইট নেভিগেশন সংযোজন করা হয়েছে, যা শত্রুপক্ষের ইলেকট্রনিক যুদ্ধ কৌশলও ব্যাহত করতে পারবে না। ফলে এই ড্রোন সহজে নির্দিষ্ট টার্গেটে পৌঁছাতে সক্ষম, যা রাশিয়ার জন্য বড় সুবিধা। রাশিয়ার এই অস্ত্র তৈরিতে প্রায় 50টিরও বেশি বিদেশি উপাদান ব্যবহারের তথ্য মিলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, জার্মানি এবং চীন থেকে আনা এসব অংশ আন্তর্জাতিক সরবরাহ নেটওয়ার্কের জটিলতা ও ব্যাপ্তিকে স্পষ্ট করে তুলেছে।
গেরান-3 ড্রোনের উৎপাদন রাশিয়ার একমুখী আক্রমণাত্মক ড্রোন কৌশলে বাড়তি বিনিয়োগের প্রমাণ। মস্কো এখন প্রতি মাসে হাজার হাজার শাহেদ ধাঁচের ড্রোন তৈরি করছে। সাম্প্রতিক এক হামলায় প্রায় 800 ড্রোন একসঙ্গে ব্যবহার করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মতে ভবিষ্যতে এক রাতে 2000-এর বেশি ড্রোন আক্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। চলমান সংকটের মধ্যে ইউক্রেন নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে কম খরচে তৈরি ইন্টারসেপ্টর ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। এই ড্রোনগুলো গেরান-3 ধরনের ড্রোন দ্রুত শনাক্ত করে বাধা দেওয়া ও ধ্বংস করার ক্ষমতা রাখে, যা যুদ্ধের সামগ্রিক গতিপথে বড় প্রভাব ফেলছে। সর্বশেষ ঘটনা প্রবাহ দেখিয়ে দিয়েছে ইউক্রেন রাশিয়া সংঘাত এখন ড্রোন প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন স্তরে পৌঁছেছে। অত্যাধুনিক সরঞ্জাম ও বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের ফলে ড্রোন যুদ্ধ ক্রমিক জটিল ও তীব্র হয়ে উঠেছে, যা ভবিষ্যতে সামরিক কৌশলকেও পাল্টে দিতে পারে। ড্রোন যুদ্ধের লাগামহীন প্রতিযোগিতা কোথায় থামবে উত্তর কারো জানা নেই। রাশিয়ার উন্নত প্রযুক্তি ও ইউক্রেনের ক্রমবর্ধমান প্রতিরক্ষা এই লড়াইকে নতুন উচ্চতায় তুলছে। এখন ড্রোন শুধু আঘাত হানার অস্ত্র নয়, বৈশ্বিক সামরিক শক্তি মাপার মানদণ্ডে পরিণত হতে পারে। এবার রাশিয়ার সাথে হাত মিলিয়ে যুদ্ধের মাঠে নামল ভারতের পদক্ষেপে এবার নতুন উত্তেজনার জন্ম দিল। রাশিয়া বেলারুশের যৌথ সামরিক মহড়ায় যোগ দিয়েছে ভারত। মহড়ায় একের পর এক প্রদর্শিত হয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রের আধুনিক রূপ। চোখ ধাঁধানো এই মহড়ায় এমন সব প্রযুক্তি দেখা গেছে যা এর আগে বিশ্ব কখনো দেখেনি। ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবার ভারতের নামও আলোচনায় এলো। জনমনে বাড়ছে উদ্বেগ, ভারত কি তবে মাঠে নামছে রাশিয়ার হয়ে? সামরিক মহড়া হঠাৎ কেন শুরু হলো, তার কারণ কি? পুতিনের সঙ্গে হাত মিলিয়ে পারমাণবিক শক্তিধর দেশটি কি ইউক্রেনকে সতর্ক করতে চাইছে, নাকি অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। ধারণা করা হচ্ছে ভারত, রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়ায় তারা কৌশলগত অবস্থান শক্ত করতে চাইছে। রাশিয়ান বাহিনী পারমাণবিক অস্ত্র এবং হাইপারসনিক মিসাইল প্রদর্শন করেছে, যা আন্তর্জাতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি করেছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যে জাপার 2025 নামের সামরিক মহড়া অনুষ্ঠিত হলো। রাশিয়ার নেতৃত্বাধীন এই মহড়ায় ভারতের 65 জন সেনা অংশ নিয়েছে। মহড়ার মূল লক্ষ্য ছিল দুই দেশের যৌথ সামরিক সক্ষমতা প্রদর্শন এবং নিরাপত্তা ব্যবস্থার দক্ষতা যাচাই করা। মহড়ায় ভারত ছাড়াও ইরান, বুরকিনা ফাসো, মালি ও কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিকের সেনারা অংশ নেয়। রাশিয়া ও বেলারুশ যৌথভাবে পারমাণবিক অস্ত্র মহড়া চালায় এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যারেসনিক প্রদর্শন করে। বেলারুশের রাষ্ট্রপতি জানান, পারমাণবিক অস্ত্র মহড়া তাদের নিরাপত্তার জন্য অপরিহার্য, তবে এটি কারো প্রতি হুমকি নয়। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন মহড়াস্থল পরিদর্শন করে জানান, মোট 1 লাখ সেনা এ মহড়ায় অংশ নিয়েছে। ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কৌশল সম্পর্ক বজায় রেখেছে। সোভিয়েত ইউনিয়ন থাকাকালীন ভারতের অধিকাংশ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে আমদানি করা হতো। সাম্প্রতিক বছরগুলোতে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। তবে ইউক্রেন যুদ্ধে রাশিয়া থেকে তেল ক্রয় এবং মার্কিন শুল্কের ফলে দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। ইরানও মহড়ায় অংশ নিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করা হয়নি। সম্প্রতি মস্কো ও তেহরান একটি গোপন অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা যায়। তেহরানে ইসরায়েল মার্কিন হামলার পর দুই দেশের যৌথ সামরিক ও কূটনৈতিক সহযোগিতা আরও গভীর হয়েছে। জাপার 2025 মহড়ার মাধ্যমে রাশিয়া ও তার মিত্ররা তাদের সামরিক ক্ষমতা প্রদর্শন করার পাশাপাশি পশ্চিমা বিশ্বকে শক্ত বার্তা দিয়েছে। ভারতের অংশগ্রহণ, বিশেষ করে চলমান যুদ্ধ উত্তেজনার সময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলেছে, নয়াদিল্লি আসলে কার পাশে দাঁড়াচ্ছে? সময় এগোলে এই প্রশ্নের উত্তর স্পষ্ট হবে বলে ধারণা বিশ্লেষকদের। নেপালের ঘটনা থেকে বেশ ভালোই শিক্ষা নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যুক্তরাষ্ট্রে টিকটক চালু রাখার ঘোষণা দিয়েছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন যে যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে, যা জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে যুক্তরাষ্ট্রে তার কার্যক্রম অব্যাহত রাখার সুযোগ দেবে। ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, আমাদের কাছে অনেক বড় কোম্পানির একটি গ্রুপ রয়েছে যারা এটি কিনতে চায়। ওয়াল স্ট্রিট জার্নাল এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী প্রস্তাবিত চুক্তির অধীনে টিকটকে চীনের মালিকানা 20% নিচে নামিয়ে আনা হবে। এই চুক্তিতে ওরাকল সিলভার লেক এবং অ্যান্ড্রিয়েসেন হ্যারোভিটস নামের একটি কনসোর্টিয়াম টিকটকের মার্কিন কার্যক্রমের 80% নিয়ন্ত্রণ করবে। চুক্তির সবচেয়ে বিতর্কিত দিক হল টিকটকের অ্যালগোরিদম নিয়ে। চীনা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের ডেপুটি ডিরেক্টর ওয়াং জিতাং জানিয়েছেন যে চুক্তিতে অ্যালগোরিদম এবং অন্যান্য বুদ্ধিবৃত্তিক সম্পত্তি অধিকারের লাইসেন্সিং অন্তর্ভুক্ত রয়েছে। এর অর্থ হল চীন মূলত টিকটকের প্রাণশক্তি অ্যালগোরিদমের নিয়ন্ত্রণ ধরে রাখবে। ট্রাম্প শুক্রবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনে কথা বলে চুক্তির চূড়ান্ত বিষয়গুলো নিষ্পত্তি করবেন। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের মতে চুক্তির বাণিজ্যিক শর্তাবলী মূলত মার্চ থেকেই প্রস্তুত ছিল। ট্রাম্প টিকটকের সময়সীমা আবারও বাড়িয়ে 16 ডিসেম্বর পর্যন্ত করেছেন। এটি তার দ্বিতীয় মেয়াদে চতুর্থবারের মতো এই সময়সীমা বৃদ্ধি। চীনের কমিউনিস্ট পার্টির সরকারি পত্রিকা পিপলস ডেইলি এই চুক্তিকে পারস্পরিক সুবিধার জন্য সহযোগিতার একটি উদাহরণ হিসেবে অভিহিত করেছেন। যদিও চুক্তি হয়েছে, তবে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন যে চীনের অ্যালগোরিদম নিয়ন্ত্রণ বজায় থাকায় মার্কিন জাতীয় নিরাপত্তার মূল উদ্বেগগুলো অমীমাংসিত থেকে যেতে পারে। 170 মিলিয়ন মার্কিন ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মটি নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটতে পারে এই চুক্তির মাধ্যমে।